আপন, দেখ কেউ একজন মাথা ঘুরে পড়ে গেল। চল তো। মুনা, আপন মুনা তোর ভাবি। আরে ভাই ওটা ভাবি না, তুমি ভুল দেখতেছো। মোনা ভাবি থাকলে তো আমি চিনতাম, তাই না? আর মোনা ভাবি তো অন্য কারো হাত ধরে বাসা থেকে বের হয়ে গেছে, এখানে থাকবে কিভাবে? না, আমার তো মনে হচ্ছে ও মুনা। আচ্ছা একটু দাঁড়া। আপন, তোর ভাবি, সত্যি বিশ্বাস করো এটা তোর ভাবি, ওটা মুনা। ও ও এখানে কি করছে, তাও বিধবার ড্রেস পরে? ও মাথা ঘুরে পড়ে গেছে। আমি আমি কিছুই বুঝতে পারছি না। আপন কি হচ্ছে ভাই, আমাকে সত্যিটা খুলে বল। ভাইয়া তুমি ভুল দেখতেছো, মানুষের মতো কি মানুষ হয় না? তুমি ভুল ভাবতেছো, এটা মোনা ভাবি না। মোনা ভাবি অন্য কারো হাত ধরে বাসা থেকে বের হয়ে গেছে, তুমি বুঝতেছো না কেন? হেই, তুই কি পাগল হয়ে গেছিস? তুই ভালো মতো দেখ, ভালো মতো দেখে বল। ও ও মুনা, আমার ওয়াইফ তোর ভাবি। আপন ভাই, আমি আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, সত্যিটা বল না। তুই তুই আর বাবা তো আমাকে বলেছিলি মুনা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে, তাহলে এগুলো এখন কি দেখছি আমি? ভাইয়া তুমি কেন বুঝতেছো না? ভাবিরে দেখলে আমি চিনবো না? আর মানুষের মতো কি মানুষের চেহারা হয় না? তুমি ভুল ভাবতেছো, তুমি কারণ ভাবিকে অনেক বেশি ভালোবাসছো। আর ভাবি এই অবস্থায়, বিধবা অবস্থায় এখানে পড়ে থাকবে কেন? ভাইয়া চলো তো, যে হয় হোক, চলো। বুঝতে পেরেছি। তোকে আমি এত করে অনুরোধ করলাম ভাই, তুই আমাকে সত্যিটা বললি না, তাই তো? ঠিক আছে, সত্যিটা আমি খুঁজে বের করব। আমার ওয়াইফকে তো রাস্তায় পড়ে থাকবে। ভাইয়া আস্তে আস্তে। আপনি এক কাজ করুন, আপনি এই পানিটা খেয়ে নিন। আহ, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। জি, জিজ্ঞেস করুন। আপনি রাস্তায় এভাবে পড়েছিলেন মানে সামাও আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন, আপনার কি কোনো বাড়ি ঘর নেই? আমার বাড়িঘর সবই আছে। আসলে আমি ওই মেন রাস্তা থেকে যাব ভাবছিলাম, কিন্তু ওখানে অনেক গাড়ি, বাস, তাই ভাবছিলাম যে এই মাঝ রাস্তা দিয়ে চলে যাই শর্টকাটে। তাই এই জঙ্গলে আসছিলাম। তো এত গরম যে হাঁটতে হাঁটতে আমার মাথা ঘুরে আমি কখন পড়ে গেছি আমি টেরই পাইনি। আপনার বাড়ি ঘর থাকতে আপনি রাস্তা দিয়ে কেন যাচ্ছিলেন? আর আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি এরকম মানে বিধবার জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনার হাজবেন্ড তার মানে ছিল, আপনি ম্যারিড, আপনার হাজবেন্ড কোথায়? মানে সে থাকতে আপনি এভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক বুঝতে পারলাম না। বললাম তো, আমার বাড়ি ঘর পরিবার পরিজন সবই আছে, কিন্তু ভাগ্য অনেক খারাপ তো। আমার আমার হাজবেন্ডের ছোট ভাই আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয়। আর এরপর থেকেই আমি এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। মানে যদিও আমার এই কথাগুলো জিজ্ঞেস করা উচিত না, আমি কি জানতে পারি আপনাকে আপনার শ্বশুর বাড়ি থেকে কারা বের করে দিয়েছিল? বললাম না, আমার দেবর। আসলে দেবর তো বের করে নাই, দেবর শুধু আমার শ্বশুরের কথা শুনছে। মূলত আমার শ্বশুরে চেয়েছিল আমি যেন বাড়ি থেকে বের হয়ে আসি, আর তাই দেবরকে দিয়ে একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, আপনার হাজবেন্ডের নামটা কি একটু বলবেন? যদিও আমার এই কথা জিজ্ঞেস করা উচিত না, যদিও আপনি বিধবা, তারপরেও একটু জানতে চাচ্ছিলাম আর কি। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে জানেন। আমার হাজবেন্ড একটা কাজের জন্য দেশের বাইরে যায়, আর দেশের বাইরে যাওয়ার পর যখন ফিরতে যায় তখন তখন প্লেন ক্র্যাশে নাকি মারা যায়। কিন্তু বিশ্বাস করেন, আমি এটা কোনোভাবেই মানতে রাজি নই, কারণ আমি জানি আমার হাজবেন্ড মারা যায় না।
কিন্তু আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক এটা মেনে নিয়েছে যে আমার হাজবেন্ড নাকি সত্যি সত্যি প্লেন ক্রাশে মারা গেছে। আমি তাদেরকে প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছি যে না, আমার হাজবেন্ড মারা যায় না, আপনারা বিশ্বাস করুন, কিন্তু না, তারা আমার একটা কথা শোনে না। বরং আমার হাজবেন্ড তো মারা যাওয়ার পরে আমার শ্বশুর এইটা ব্লেম দিছে আমার উপরে যে আমি নাকি একটা অপয়া, আমি নাকি তাদের ছেলের খেয়ে ফেলছি, আমার জন্য নাকি তাদের ছেলে মারা গেছে। বিশ্বাস করেন, এখানে তো আমার কোনো দোষ নাই। আমি তো জানি যে আমার হাজবেন্ড মারা যায় নাই। আমি যে আমার হাজবেন্ডের একটু খোঁজ নিব সেই উপায়টা না আমার ছিল না, কারণ আমি এই শহরে কাউকে চিনি না, কেউ পরিচিত না। আর তার থেকেও বড় কথা, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে কেন বের করে দিচ্ছে জানেন? আমি বাচ্চা দিতে পারি না, তো আমার বাচ্চা হয় না এর জন্য। আমি তাদেরকে কত বোঝানো ট্রাই করছে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, চিকিৎসা করা, তারপর না হয় বুঝবেন, কিন্তু তারা কোনো কিছুতেই মানতে নারাজ। তাদের একটাই কথা, আমি অপয়া, আমি বাচ্চা, আমার কোনো বাচ্চা হয় না, আমি নাকি তাদের ছেলেকে খাইছি। কি আর করার, সহ্য করতে না পেরে অনেক টাকা ট্রাই করছে। আমি বলছি আমাকে ঘরের এক করে থাকতে দেন, কিন্তু না, শেষমেশ আমাকে বেরই করে দিছে। জানেন, আমার না থাকার কোনো জায়গা নাই, যে কাপড়ে বের করছে সেই কাপড়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। মানুষ যদি কিছু খাইতে দেয় খাইতে পায়, এছাড়া আমি খাইতেও পাই না। কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমার হাজবেন্ড না মরে না। আমি স্ত্রী, তো আমার স্ত্রীর মন কখনো মিথ্যা কথা বলবে না। আমার হাজবেন্ড সত্যি বেঁচে আছে জানেন। এ তো আল্লাহর কাছে শুধু বলে, আল্লাহ তুমি আমার হাজবেন্ড যেখানে থাকুক না কেন, তুমি ওকে আমার কাছে এনে দাও, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আপনার হাজবেন্ড মারা যায়নি, আপনার হাজবেন্ড বেঁচে আছে, আপনি কি বিশ্বাস করবেন? আপনি বললে কি হবে? আমি তো নিজেই জানি আমার হাজবেন্ড বেঁচে আছে। আমার মন তো সেই দিন থেকে বলতেছে আমার হাজবেন্ড বেঁচে আছে, আমার হাজবেন্ড মরে নাই। শুধু আল্লাহর কাছে আমি প্রতিনিয়ত এটাই চাইতেছি যে আমার হাজবেন্ডকে যেন আমার চোখের সামনে এনে দেয়, আমি আর কিচ্ছু চাই না। তুমি একদম ঠিক কথাই শুনছো, আমি এখনো বেঁচে আছি মুনা। সাদিয়া, তুমি সাদিয়া, এতদিন তুমি কোথায় ছিলে জানো? আমি কত কষ্ট করছি, রাস্তায় রাস্তায় ছিল, রাস্তায় রাস্তায় গেছি, তুমি কোথায় ছিলা? তোমার ভাই থেকে আমাকে বের করে দিছে, আমি কত কষ্ট ছিলাম। কোথায় ছিল তুমি? মুনা, আমি মারা যাইনি তো মুনা, আমি তো বেঁচে আছি। এই যে দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে। আমি যখন বাড়িতে আসি না, আমার ভাই আর আমার বাবা আমাকে কি বলেছিল জানো? তারা আমাকে বলেছিল তুমি নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছো। এই কথাটা শোনার পরে আমার তোমার প্রতি এত রাগ হয়েছিল, বিশ্বাস করো, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সেই মেয়েকে আমি ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, আজ সেই মেয়েটাই কিনা আমাকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল। আমার মানতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন দেখছি আমি যা জানতাম পুরোটাই ভুল। তুমি বিধবা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, রাস্তায় রাস্তায় ঘুরছো, আমার দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এতটা কষ্টে আছো। আমি এটাই বুঝতে পারছি না যে আমার ভাই আর বাবা কেন আমার সঙ্গে এই কাজটা করলো। আপন, আমি জানতে চাই ভাই, সত্যি করে বল, তুই আর বাবা কেন এই কাজটা করলি? আমি বেঁচে থাকাকালীন আমাকে মৃত্যু বানিয়ে দিলি, তোর ভাবিকে বাসা থেকে বের করে দিলি, হ্যাঁ? অথচ আমাকে তোরা কি বলেছিলি? তোর ভাবি নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে, বাসা থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই মিথ্যে একটা কথা তুই আর বাবা আমার সঙ্গে কেন বলেছিলি বল? জবাব দে। কি করবো তো আমরা, কি করব? তোমার বউকে তো রেখে তুমি গেছো প্রবাসে, তোমার বউকে পালবো আমরা? তুমি যে টাকা দিয়ে পাঠাও, বাড়ির খরচ, সংসার খরচ, বাজার খরচ, এগুলো করতে তো দিন যায়, আবার তোমার বউরে পালবো আমরা? তোমার বউরে কি দেখার জন্য আমরা কি দুই বাপ ছেলে কি বসে আছি? আর তা নয়, বাদ দাও, তোমার বউরে পারলে তাও হইতো। তোমার বউয়ের বাপের বাড়ির থেকে প্রত্যেক সপ্তাহে লোক আসে, তাদেরকেও কি দেখার দায়িত্ব কি আমরা নিয়ে বসছি? আর হ্যাঁ ভাইয়া, বিয়ে 3 বছর হচ্ছে তোমার, এখন পর্যন্ত না তোমার ঘরে কোনো সন্তান আসে নাই। এই বাঞ্জা একটা মেয়েকে বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমার কথা বাদ দাও, আমি তো তোমার ভাই, আমি তার দেবর, আমার কি ইচ্ছা করে না আমার একটা ভাতিজা হোক, ভাসতে হোক,
তারা নিয়ে দোকানে যাই কিছু কিনে দিই, এই স্বপ্ন না আবার কখনো পূরণ হবে না। তাই আমি আর বাবা মিলে প্ল্যান করছি, করে ভাবিরা বলছি তুমি বিদেশ থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছো, এই বলে বাসা থেকে ঘাট ধরে বের করে দিছি। এইসব মেয়েদেরকে না আমি আর বাবা কখনো বাসায় তুলবো না। তোমার আমি ভালো করে বলে দিলাম ভাইয়া, চলো ওই রাস্তায় থাক। বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করি নাই। আর তোমার এটা কি করে মনে হলো যে তোমার মনে এরকম একটা জঘন্যমূলক কাজ করবে? তুমি জানো, যখন প্লেন ক্রাশের খবরটা আসছে সবাই প্রত্যেককে বিশ্বাস করছে যে তুমি মারা গেছো, কিন্তু এই আমি একা মাত্র বলছি যে না, ও পড়তে পারে না, আমাকে একটু খুঁজতে যেতে দেন। কিন্তু এই মানুষগুলো আমাকে আটকায় রাখছে, যেতে দেয় না। আসলে আসলে তারা তো না শুধু উপায় খুঁজছিল কিভাবে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আর এর জন্যই তো তোমার মৃত্যু সম্পূর্ণ ব্লেম আমার উপর। আমার জন্য নাকি তুমি মারা গেছো, আর আমি নাকি একটা বাচ্চা, আমি নাকি বাচ্চা দিতে পারি না। তাহলে এরকম বউ পরিবারে রেখে কি লাভ যে বংশের বাতি দিতে পারো না? আর এর জন্য তোমার বাবা, তোমার এই ছোট ভাই এরা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। জানো আমার যে কত কষ্ট হয়েছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ছি আপন, আমার ভাবতে অবাক লাগছে, তুই আর বাবা মিলে আমার সঙ্গে এমন একটা কাজ কি করে করতে পারলি বলতো? আমি বেঁচে থাকাকালীন তোর আমাকে মেরে ফেললি, আর এই মানুষটাকে বাসা থেকে বের করে দিলি। হ্যাঁ, এই মানুষটা বাচ্চা হয়ে তো কি হয়েছে? এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। হ্যাঁ, এই মানুষটা যদি বাচ্চা না হয় সেটা আমি বুঝবো, তুই আর বাবা বুঝার কে? ওর সঙ্গে সংসার করে আমি, তোরা করিস না। অতএব আমার বাচ্চা হবে কি হবে না সেটা আমার ব্যাপার। এই মানুষটাকে দেখ, এখনো সে বিধবার মতো জীবন যাপন করছে। তার মানে এটাই দাঁড়ায় এই মানুষটা এখনো আমাকে ভালোবাসে। ওর ফ্যামিলি থাকার পরও ওর ফ্যামিলির কাছে ফিরে যায়নি, আমার অপেক্ষায় সারাটা জীবন নষ্ট করে দিচ্ছে। ও তো এটাই জেনে এসছে যে আমি মারা গেছি, আর আমাকে ভালোবাসে বিধায় ও আর কখনো বিয়ে করেনি। এরকম বিধবার মতো জীবন যাপন করছে আর রাস্তায় জীবন পার করছে। কেন করলি এমন একটা কাজ তুই? কি বাচ্চা হয় না এই জন্য? আমাদের বাচ্চা হয় না সেটা আমার পার্সোনাল ম্যাটার। আর তাছাড়া তুই কি বললি? সংসার চালানোর কথা বললি না? তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আমি তোদেরকে পাঠাই, আমার টাকায় সংসারটা চলে। অতএব যে আমার টাকায় সংসার চলে সে আমাকেই তোরা মেরে ফেললি, আবার আমার ওয়াইফকে তোরা বাসা থেকে বের করে দিলি। আরে মানুষজন যদি জানে না, থুতু ফেলবে তোদের মুখে, থুতু। ছি! শোন আপন, আমি তোর সঙ্গে না আর কথা বাড়াতে চাই না। আমি এখন তোকে একটা কথা বলবো, কথাটা কান খুলে শুনে রাখ। যে বাড়িতে আমাকে মৃত করে দেওয়া হয়, যে বাড়ি থেকে আমার ওয়াইফকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, সে বাড়িতে আর যাই হোক আমি ফিরে যাব না। আর কি বললি তুই? বাড়ির কথা বললি? হ্যাঁ, ওই বাড়িটা না আমার টাকায় হয়েছে, আর আমার টাকায় বাড়িতে থাকিস তোরা, আবার আমাকে মৃত বানাস, আমার বউকে বাসা থেকে বের করে দিস। দেখ, কাজ কর, এই বাড়িটা আমি তোদের নামে লিখে দিলাম। বাবাকে গিয়ে বলবি বাড়ি ঘর সম্পত্তি সব তো তোদের নামে লিখে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এটাও ধরে নিবি যে আজ থেকে আমি তোদের জীবনে মৃত। ভাইয়া তুমি কি বলতেছো এসব? তুমি হলো বাসার বড় ছেলে, তুমি বাসায় না গেলে আব্বুরা আমি কি জবাব দিব? এখন এইসব কথা কেন বলছিস? যখন আমি বেঁচে থাকাকালীন আমাকে মৃত বানিয়ে দিয়েছিলি এই মানুষটার কাছে, আবার এই মানুষটাকে ঘাট ধাক্কাতে বের করে দিয়েছিলি, তখন এই কথাগুলো মনে ছিল না? তোরা বোধহয় ভুলে গিয়েছিলি যে সত্য একদিন সবার সামনে চলে আসে। এই যে এখন তো সত্যিটা আমি জানতে পারলাম। এত কিছু জানার পরও তোর কি মনে হয় আমি তোদের সঙ্গে এক বাড়িতে যাব? কখনোই না। বাবাকে গিয়ে বলে দিবি তার বড় ছেলে আজ থেকে মৃত, আর তুই এটাও ধরে নিবি পৃথিবীতে তোর বড় ভাই বলতে কেউ নেই। মুনা, চলো। ভাই- এই কি অবস্থা? হ্যাঁ, সত্যি করে বলো তো তুমি কে? আর তুমি কেন আমার বয়ফ্রেন্ডের বাইকে থেকে আমাকে নিয়ে আসলে আর অন্য একটা মেয়েকে উঠাই দিলে? হ্যাঁ, তুমি কি জানো না আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে? আন্টি, আমি যা কিছু করেছি আপনাকে বাঁচানোর জন্যই করেছি। একই তো, আমার বয়ফ্রেন্ডের পিছন অন্য একটা মেয়েকে উঠিয়ে দিলে আবার বলতেছো আমার ভালোর জন্য আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার বিয়ে। আর তুমি কি করলে? হ্যাঁ, ওখান থেকে আমাকে টেনে হিস্ট্রি নিয়ে আসলে। আন্টি, আমি জানি উনি আপনার বয়ফ্রেন্ড, কিন্তু উনি ভালো মানুষ না। উনি আপনার সোনা দানা টাকা পয়সা সবকিছু নিয়ে আপনাকে একটা লোকের কাছে বিক্রি করে দিত। এই জন্য আপনাকে আমি ওখান থেকে নিয়ে আসছি। আর আপনি যে একটা মেয়ের কথা বললেন, ওটা কোনো মেয়ে না, ওটা আমার বাবা। শুনুন তাহলে কি হয়েছিল। হ্যালো,
কই আসুস তুই? লোকেশনে দাঁড়ায় আসুস না? হ্যাঁ, ওইখানেই থাক। আর মালটা আসা মাত্রই বাইকে উঠাই তোর হাতে হ্যান্ড ওভার করতেছি। প্যারা নেই, এই মালটা বিক্রি করতে পারলে হাতে 1.5 লাখ টাকা থাকবে। আর হ্যাঁ, মালের সাথে কিন্তু তোর ব্যাগ নিয়ে আইতে কইছি। ব্যাগের ভিতরে বাসায় যা সোনা দানা টাকা পয়সা সবকিছু আছে, সবকিছু নিয়ে আসবে। তুই এক কাজ করিস, তুই একটা ছেলে লাগাই দিয়ে রাস্তার ভেতরেই ব্যাগটা আউট করে দিস। ওকে, টেনশন নেই। তুই জায়গায় দাঁড়া, আসতেছি। রাখ এখন, ফোন রাখ, আসার সময় হয়ে গেছে। কি রে তোমা, এখানে তো দেখি কিডন্যাপ করার কথা চলছে রে। বাবা, যাকে কিডন্যাপ করার কথা বলতেছে তাকে বাঁচাতেই হবে। কি করা যায়, কি করা যায়? আইডিয়া, শোন, তোকে আমি যেটা বলি মন দিয়ে শোন। তার মানে আপন আমার থেকে সবকিছু নিয়ে আমাকে আমাকে বিক্রি করে দিতে চাইছিল, আমাকে পাচার করে দিতে চাইছিল। হ্যাঁ আন্টি, ওই লোকটা খুব খারাপ। ও নিজে একজনের সাথে মোবাইলে কথা বলতেছিল, ওটা আমার বাবা আর আমি শুনে ফেলছি। তাই আমার বাবা আর আমি এই প্ল্যানটা করে আপনাকে বাঁচাইছি। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমার বাবা একজন পুলিশের লোক, আমার বাবা ঠিক ওই লোকটাকে ধরে নেবে। ধন্যবাদ মা। তুমি যদি আজকে আমাকে এভাবে না বাঁচাতে তাহলে হয়তোবা আমার জীবনটাই শেষ হয়ে যেত। আচ্ছা আন্টি, তাড়াতাড়ি চলুন এখানে। হ্যাঁ, চলো। কি অবস্থা? হ্যাঁ, এই যে তোর ভাবি, তোরা কথা বল, আমি একটু পাশ থেকে আসতেছি। কি ব্যাপার? ভাবি তো কোনো কথাই কয় না। কি ব্যাপার, তুমি বোরকা পড়লা কখন? আর আমার ফ্রেন্ড কথা বলতেছো না কেন? কথা বলো। কি ব্যাপার, কথা বলো, কি হয়েছে তোমার? দেখি। এই দাঁড়া, কি ব্যাপার, কোথায় যাচ্ছিলি তোরা? হ্যাঁ, এগুলোই করিস তাই না? মেয়েদেরকে মিথ্যা প্রেমের জালে ফাঁসাস, তারপর তাদেরকে বাড়ি থেকে বের হয়ে আসতে বলিস, তার সঙ্গে কি বলিস? যত সোনা দানা আছে সবকিছু নিয়ে আসতে। আর এরপর মেয়েটা যখন তোদেরকে বিশ্বাস করে আসে তখন সে মেয়েটাকে পাচার করে দিস। এগুলোই চলে তাই না? অনেক দিন যাবৎ আমার কাছে কমপ্লেন আসছিল যে একটা চক্র নাকি ঘুরে বেড়াচ্ছে যারা কিনা মেয়েদের জীবন নষ্ট করে। কোনো উপযুক্ত প্রমাণ ছিল না আমাদের হাতে, যে কারণে আমরা তাদেরকে ধরতে পারিনি। কিন্তু আজকে তুই যখন তোর ওই বন্ধুর সঙ্গে কথা বলছিলি ফোনে যে তুই মেয়েটাকে পাচার করে দিতে চাস, আল্লাহর অশেষ রহমতে সে কথাগুলো আমি শুনতে পেরে যাই, আর তখনই প্ল্যানিং করি। এই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? চল, তোরে সহ নিয়ে যাবো। এই চল। ভাইজান, আমি বুঝতে পারছি আমরা ভুল করছি, টাকার লোভে পড়ে এটা করছি। ভাইজান, আমগো এবারের মতো মাফ করে দেন। এইরকম ভুল আমরা কখনো করবো না। স্যার, এই যে এই একটাকে ধরে নিয়ে আসছি। না না বোন, তুমি একদম চিন্তা করো না, ওদেরকে আমি এমন শাস্তির আয়তায় আনবো যাতে ওরা কোনোদিনও জেল থেকে বেরোতে না পারে। আর ভালো কথা ভাই, নিজের ভালোতে রাস্তার পাগলও বোঝে। তোরা এমন একটা কাজ কেন করতে যাচ্ছিলি? আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, যে গ্যাংয়ের কাছে তোরা মেয়ে পাচার করিস, সেই গ্যাং বাড়িতে বসে এসির বাতাস খাবে আর তোরা দুজন জেলের মধ্যে থাকবি, পুলিশের ডান্ডার বাড়ি খাবি। এটা তো হতে পারে না। তাই বলি কি, শাস্তি তোরা একা কেন ভোগ করবি? তোদের গ্যাংয়ের যে লিডার, সে লিডারের কথা আমাকে বল, তাকেও শাস্তির আওতায় আনি। আর যদি তোরা সব সত্যি প্রকাশ করিস, আমি তাহলে তোদের শাস্তির ব্যবস্থা একটু কম করতে পারি। সত্যি কথা কইতেছেন স্যার, আমি জান আপনাদের সব কমু, আমার এবারের মতো মাফ করে দেন স্যার। আমার এইরকম কাম কখনো করবো না। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে সময় মতো এসে আমার জীবনটা বাঁচানোর জন্য। তা না হলে তো লম্পটের বাচ্চা এতক্ষণে না জানি আমাকে কার কাছে বিক্রি করে দিত। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। না না বোন, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার তো এটা কর্তব্য ছিল তোমার জীবন রক্ষা করা। আর তাছাড়া এদেরকে ধরা অনেক দরকার ছিল, না হলে তোমার মতো অনেক মেয়ের জীবন ভবিষ্যতে আরো নষ্ট হতে পারতো। চল, আয়, তুই আয়, চল।